হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, স্যামজোনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আস্ক স্যামে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। গতকালকে পোস্ট করার পরে আপনারা অনেক মানুষজন ওখানে কমেন্টস করেছেন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু কমেন্টস রয়েছে। এক একটা কমেন্টসের নিচে 200-250 করে লাইকও রয়েছে। সো অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা যাবে আজকের এই ভিডিওতে। প্রথম কমেন্টসটি করেছেন মোরসালিন আহমেদ। স্যাম ভাই, মোবাইলের 5G নেটওয়ার্ক নাকি মানুষের জন্য অনেক ক্ষতিকর? আশা করি জানাবেন। লাভ ফ্রম ময়মনসিংহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের নিচে আপনারা 247 জন মানুষ লাইক দিয়েছেন, তার মানে অনেকের আগ্রহ রয়েছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 5G নেটওয়ার্ক যদি চালু হয় সেই ক্ষেত্রে আমাদের জন্য কতটা ক্ষতি হতে পারে বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা। এর আগে আমরা একটা প্রতিবেদনে জেনেছিলাম যে 5G নেটওয়ার্ক টেস্টিং করতে গিয়ে ওই এলাকার অনেক পাখি মারা যায়। হঠাৎ করে পাখিগুলো সব নিচে পড়ে যায়, মারা যায় আর কি। সো সেই হিসেবে দেখা যায় যে 5G নেটওয়ার্কের যে একটা ওয়েবটা রয়েছে এটাতে একটা সমস্যা তৈরি করতে পারে। আর সত্যি বলতে এই ধরনের ওয়েবগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই একটা ঝুঁকির কারণ বা একটা ঝুঁকি রয়েছে। তবে 5G নেটওয়ার্কের কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কতটা হতে পারে, আমরা আসলে কতটা সমস্যায় পড়বো সে ব্যাপারে এখনও নিশ্চিত নই। বাংলাদেশে হয়তো বা 2023 নাগাদ আমরা 5Gটাকে ওইভাবে পেতে পারি। প্রতীক হাসান মেহেদি ভাই লিখেছেন, কোন ডিসপ্লে চোখের জন্য কম ক্ষতিকর আর মোবাইল ফোন চোখের কতটুকু দূরত্বে রেখে ব্যবহার করা ভালো হয়? এখানে অনেক মানুষের লাইক রয়েছে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। তো প্রথম বিষয় হলো, কোন ডিসপ্লেটা চোখের জন্য কম ক্ষতিকর? সমস্ত ডিসপ্লেই চোখের জন্য কিছু না কিছু ক্ষতিকর, এটা আমরা সকলে জানি। তবে আমি যতটুকু জানি অ্যামোলেড বা ওয়েলেড এই ধরনের ডিসপ্লেগুলো চোখের জন্য একটু কম ক্ষতিকর। কেন তাহলে আমাদের চোখের জন্য আইপিএসের তুলনায় অ্যামোলেড ভালো? অ্যামোলেড একটা ওয়ার্ম একটা টোন দেয়, একটু ওয়ার্ম একটা কালার দেয়, যেটা আমাদের চোখের জন্য সহনীয়। দেখবেন যে ফোনের রিডিং মোড অন করলে একটা ওয়ার্ম টোন হয়ে থাকে টোটাল ডিসপ্লেটা, যেটা আমাদের চোখ খুব সহজেই সহ্য করতে পারে। আর আইপিএসে যে জিনিসটা হয়, সবসময় একটা কুলার টোন পাওয়া যায়। এই কুলার টোনটা তৈরি করতে গিয়ে ব্লুইশ একটা আলো দিয়ে থাকে সাধারণত এই আইপিএস ডিসপ্লেগুলো, যেটা আমাদের চোখের জন্য অবশ্যই ক্ষতিকর। আর কতটুকু দূরত্বে রেখে আমরা আসলে ফোনটা ব্যবহার করতে পারি? অনেক দূরে রেখে ব্যবহার করাও যেমন আপনার চোখের জন্য চাপ পড়ে যাবে, আপনি জিনিসটা বুঝতে পারছেন না। আবার খুব কাছে নিয়ে আসলে সেটা আপনার চোখের জন্য ক্ষতিকর। আপনার মাথা নিজেই সেট আপ করে দেবে আপনার জন্য আসলে কতটুকু দূরত্ব দরকার। আর একটা বিষয় আমি মিস করেছি, শুধুমাত্র ডিসপ্লের টাইপ না, চোখ ভালো রাখার জন্য ডিসপ্লের রেজুলেশনের একটা বিষয় রয়েছে। রেজুলেশন যদি কম হয় সেটাও চোখের উপর একটা প্রভাব তৈরি করে। আর যদি ভালো শার্পনেস থাকে সেই ক্ষেত্রে আপনার কাছে দেখতে জিনিসটা স্মুথ লাগবে। সো রেজুলেশনেরও বিষয় রয়েছে। পরবর্তী কমেন্টস করেছে ফুটবল লিগ ভাই, রিয়েলমি V15 কবে আসবে? আর 20K থেকে 25K এর মধ্যে ভালো ফোন কোনটা হবে? রিয়েলমি V15 এই মোবাইল ফোনটা যেহেতু লঞ্চ হয়ে গেছে চায়নাতে, সো আমরা হয়তো বা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি খুব শীঘ্রই পেয়ে যাব, কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। আর অফিসিয়ালভাবে আসবে কিনা এই ব্যাপারে নিশ্চিত নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে 20 থেকে 25 বা এরকম বাজেট সেগমেন্টে কোন ফোনটা নেওয়া উচিত। এই ধরনের প্রশ্ন করলে অবশ্যই উল্লেখ করে দেবেন আপনি আসলে অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন নাকি আনঅফিসিয়াল ফোন, না হলে আসলে সাজেস্ট করা বড়ই মুশকিল। তো এই বাজেটের বেশ কিছু ফোন নিয়ে আমি রিভিউ করেছি, একটু কাইন্ডলি দেখে নিলে বুঝতে পারবেন। মুকিম টেক, একটা মোবাইল রিভিউ থেকে আপলোড পর্যন্ত করতে কতক্ষণ সময় লাগে? আশা করি উত্তরটা পাবো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটা মোবাইল ফোনের রিভিউ করতে কোন কোন ধাপ আমাদের পেরিয়ে আসতে হয় আর কতটুকু সময় লাগে আসলে। ফার্স্ট অফ অল, মোবাইল ফোনটাকে ব্যবহার করতে হয়। এখন একটা ফোন একদিন ব্যবহার করে নিশ্চয়ই আপনি ওটার থেকে সব কিছু জানতে পারবেন না। মোটামুটি 5-7 দিন ব্যবহার করলে একটা ফোন সম্বন্ধে বিস্তারিত অনেক কিছুই জানা সম্ভব। তবে আমার এমনও রেকর্ড রয়েছে, আমি একটা না 40 দিন ব্যবহার করেও একটা ফোনের রিভিউ দিয়েছিলাম, Redmi K30 Ultra। তবে নর্মালি যে জিনিসটা হয়, একটা মোবাইল ফোনকে হয়তো বা আপনার 1 সপ্তাহ বা 5 দিনের জন্য অন্তত ব্যবহার করতে হয় বা করা উচিত। এরপরে ওইটার ভিডিও শ্যুট, এইটাতে গিয়ে অনেক টাইম লেগে যায়। বিশেষ করে বি রোলগুলো আমরা যে নেই, যদি দেখতে পান আপনারা যে টেবিলের উপর যে জিনিসটা ঘুরছে সুন্দর করে। তারপর হয়তো অনেক সময় লক্ষ্য করছেন যে আমরা বাইরে গিয়েও শ্যুট টুট করি। এই শ্যুটগুলো করতে মোটামুটি একটা দিন একদম পুরো কাভার করে ফেলে, মোটামুটি একটা দিন লেগে যায়। তারপরে এই যে ফেস ক্যাম, বলি ভুল হয়, আবার কাটি আবার বলি, তো এগুলো নিয়েও দেখা গেছে মোটামুটি ভালো টাইম লেগে যায়। আর এডিটিং, সে তো জানেনই, একটা ভিডিও এডিট করতে যথেষ্ট সময় লাগে। কিন্তু আপনি যদি বিরোল শর্টগুলো একটু কম নেন বা ভিডিওটাকে একটু ছোটো করতে চান, সেই ক্ষেত্রে টাইম কিছুটা কম দিয়ে পারা যায় অবশ্যই। সানজেদুল হক ভাই লিখেছেন, ফোনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি? প্লিজ আমার প্রশ্নটা রাখবেন স্যাম ভাই। ফোন যদি শুধু ফোন হিসেবে ধরি, ওটা তো শুধু কথা বলার জিনিস। ফোন হিসেবে ধরলে আমি 3টা জিনিসকে বেশি প্রায়োরিটি দিতে পারি। নাম্বার 1, এই ফোনটাতে যে নেটওয়ার্কিং সিস্টেমটা থাকবে বা নেটওয়ার্ক আইসি থাকবে, এটাকে অবশ্যই শক্তিশালী হতে হবে। নাম্বার 2, মাইক্রোফোন এবং ইয়ারপিস, এই দুটাকেও বেশ ভালো হতে হবে। নাম্বার 3, ব্যাটারিতে ভালো চার্জ থাকতে হবে। এবার যদি আমরা স্মার্টফোনের দিকে যাই, সেই ক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনের প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা, এই জিনিসগুলোকে অবশ্যই ভালো হতে হবে। হাবিবুর রহমান ভাই, আনঅফিসিয়াল ফোন কিভাবে শিওর হব যে এটা কপি নাকি অরিজিনাল? প্লিজ রিপ্লাই।
ভাইয়া এ বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত মনে হয় একটা না দুটো ভিডিওই তৈরি করেছিলাম। আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন এই সমস্ত কথা লিখে, তাহলে মনে হয় আমার ভিডিওটা সাজেস্ট করবে আপনাকে। বেশ কিছু জিনিস দেখে চেনা যায়, আমি একটু জাস্ট টাচ দিয়ে দিই। নকল ফোনগুলো না আপনি যদি মানে দেখেন, বাটন পজিশনগুলো সেম দেখবেন না, ডিসপ্লের সাইড বর্ডার চিনগুলো দেখবেন মোটা রয়েছে, তারপর ডিসপ্লের কোয়ালিটি এক থাকবে না। আইপিএস যদি দুইটা ফোনেও হয়ে থাকে তাও দেখবেন যে ওই নকল ফোনটার আইপিএস কোয়ালিটি ওইটার মতো না, ক্যামেরার রেজাল্ট ভালো হবে না। তো এই বিষয়গুলো তো থাকেই। আর IMEI এটা দিয়ে চেক করা যায়, আপনারা সেটাও জানেন। আর এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ইনস্টল করে দেখা যায় ওই ফোনটার মাঝে কী কী থাকছে, সিপিইউজি, তারপরে AIDA64, এরকম আরও অনেক কিছুই রয়েছে মনে হয়। এগুলো দিয়ে চাইলে আপনি চেক করেও দেখতে পারেন। নাইমুর রহমান নয়ন ভাই, আচ্ছা ভাইয়া, শাওমি কোম্পানি এ পর্যন্ত কয়টা ফোন মার্কেটে এনেছে বলতে পারেন, কোম্পানির শুরু থেকে এই পর্যন্ত? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নেই। আমি যদি হয়তো বা ইন্টারনেটে সার্চ করি তাহলে হয়তো বা পাওয়া যেত। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানান যে আসলে কয়টা ফোন শাওমি লঞ্চ করেছে। তারা তো মানে একটার পর একটা ডিম পাড়তে থাকে, তো কয়টা পারলেও একটু জানাবেন যদি কেউ জানেন। সায়েম চৌধুরী, ভাইয়া চাঁদপুরে নিউ ট্যুরিস্ট স্পট হয়েছে, আসার নিমন্ত্রণ রইল, লাভ ফ্রম চাঁদপুর। চাঁদপুর যাওয়ার আমার বেশ ইচ্ছে রয়েছে, আমার লাইফে আমি একবার গিয়েছিলাম কোনো একটা বিয়ের দাওয়াতে। তো হ্যাঁ, এলাকার মানুষজন সবাই অনেক বেশি ভালো এবং এলাকাটাও খুব সুন্দর। তো যেহেতু আপনি নিমন্ত্রণ দিয়েই ফেললেন, অবশ্যই আমি ট্রাই করব। আর রিসেন্টলি আমি একটা ব্লগিং ক্যামেরাও কিনে ফেললাম। সো ইচ্ছা আছে আমাদের উইথ স্যাম চ্যানেলে ব্লগিংয়ের ভিডিও করার, এবং আশা করছি আগামী সপ্তাহে একটা ছোটোখাটো ট্যুর দিব, তখন ব্লগিংয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, উইথ স্যাম এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের সাপোর্ট সত্যিই খুব দরকার। ভিডিও ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকলো। পরবর্তী কমেন্টস করছেন এমফায়ার, ভাইয়া ওআইএস বা ইআইএস কিভাবে কাজ করে, এটা কি? লাভ ফ্রম রাজশাহী। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ম্যাক্সিমাম সময় মোবাইল ফোনের রিভিউ করতে গিয়ে বলি এই ফোনের ক্যামেরাতে রয়েছে ইআইএস অথবা ওআইএস। তো এইটা আসলে কি, এটা তো বলেই যায়, কিন্তু আসলে এটার মানেটা কি সেটাই অনেক সময় আমরা বলি না। এটার মানেটা হলো ইআইএস ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন, আর ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। তো এই দুটোর কাজ কি, আপনি যখন ভিডিও শ্যুট করেন তখন যাতে ভিডিওটাতে অনেক বেশি শেক না আসে, ভিডিওটা যাতে স্ট্যাবল হয়, যেটা কিনা আমরা গিম্বেল ইউজ করে অনেক সময় করি। কিন্তু সবার তো আর গিম্বেল কেনা সম্ভব হয় না, বা একটা ফোনের সাথে গিম্বেল নিয়ে ঘুরবেন, এটা একটা ঝামেলার বিষয়। তাই বর্তমান সময়ের ফোনগুলোতে এই সিস্টেমটা দিয়ে দেওয়া হয়। ওআইএসটা যেভাবে কাজ করে, এই যে আপনি যখন ফোনটা ধরে আছেন তখন এই ভিতরের ক্যামেরা সেন্সরটি, মানে আপনার হাত নড়লেও ওটা খুব একটা নড়বে না, ওটা জাস্ট মাঝামাঝি পজিশনে সোজা হয়েই থাকবে, আপনি নড়লেও ও নিজের মতো করে থাকবে। আর ইআইএস যেভাবে কাজ করে, ভিডিও ফুটেজের ফ্রেমটাকে একটু ছোটো করে দিয়ে কাপাকাপির অংশটাকে যদি একটু ছোটো করে ফেলে তাহলে কিন্তু স্ট্যাবল হয়ে যায়, যেটা অনেক সময় আমরা ভিডিও এডিটিংয়ের সময় করে থাকি। এক্স্যাক্টলি ওই কাজটাই রেকর্ডিংয়ের সময় করে নেয়। তো ইআইএসে যে জিনিসটা হয়, ওআইএসের মতো অবশ্যই অত ভালো রেজাল্ট দিতে পারে না। আর দ্বিতীয়ত ইআইএস ভিডিও ফুটেজটাকে একটু ক্রপ করে ফেলে, মানে আপনি আসলে যতটুকু ফ্রেম পেতেন তার চাইতে একটু ছোটো করে ফেলে, এতে করে ভিডিওটা একটু মানে ক্রপ হয়ে গেল। আর ওআইএসে অবশ্যই আপনি সম্পূর্ণ জায়গাটা জুড়ে পেলেন, প্লাস একই সাথে ভালো স্ট্যাবিলিটি পেলেন। তো মোট কথা হলো এটাই যে আপনি ভিডিওতে বা ছবি তোলার ক্ষেত্রে একটা ভালো স্ট্যাবল একটা ভাব পাবেন। রেমন মিয়া, ভাই এখন কি আনঅফিশিয়াল ফোন কেনা ঠিক হবে? আশা করি উত্তরটা পাবো, ধন্যবাদ। প্রচুর লাইক থাকারই কথা। এই প্রশ্নের উত্তরটা ভাই আমি সরাসরি আপনাকে এভাবে ডিরেক্টলি দিতে পারি না আমার এই জায়গা থেকে, হয়তো আপনি থাকলে এভাবে বলতেন না। বাট গতকালকের না পরশু দিনের টেক নিউজে আমরা আলোচনা করছি আসলে কি হচ্ছে। ইভেন লাস্ট বিটিআরসির যে নিউজটা আসলো আপনারা শুনেছিলেন যে জুলাইয়ের 1 তারিখের আগে যত আনঅফিশিয়াল ফোন অলরেডি মানুষ কিনে ফেলেছে, যারা ব্যবহার করছে, এইগুলোকে কোনো ঝামেলায় ফেলা হবে না বা এগুলো নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হবে না। এখন বাকিটা আপনি হিসাব করে নিন। তামিম প্রো ভাই লিখেছেন, মোবাইলের ব্যাটারি তো সফটওয়্যার না হার্ডওয়্যার, তাহলে আপডেটের মাধ্যমে ব্যাটারি কিভাবে স্লো করে দেয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইলের ব্যাটারি আসলে স্লো করে দেয় না, বিষয়টা হলো যখন মোবাইল ফোনে নতুন করে আপডেট আসে, ধরুন নতুন ফোন, এই ফোনটা নতুন একদম কিনেছেন মাত্র 1 মাস, এরপরে পরবর্তী আপডেট আসলেও দেখলেন যে ব্যাটারি এবারে শেষ, ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। হয় কি, ওই নতুন আপডেটে কোনো একটা বাগ থেকে যায়, হয়তো বা কোনো একটা সমস্যা থেকে যায় যেটা অতিরিক্ত ব্যাটারি ড্রেন করতে থাকে। যখন কিনা ফোনটা ব্যবহার করছেন না তখনও সে ব্যাটারি চুষে খাচ্ছে। তো এতে করে কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। পরবর্তী যে আপডেট দেওয়া হবে তখন হয়তো এই জিনিসটা আবার ফিক্স হয়ে যেতে পারে। ব্যাটারির কোনো বিষয় না, ব্যাটারির উপর আসলে প্রেশারটা দেওয়া হয়। আবার যখন কিনা ফোন পুরানো হয়ে যায় তখন দেখবেন কি ফোনের পারফরমেন্স কমিয়ে দিয়ে ব্যাটারির পারফরমেন্স ঠিক রাখা হয়। মানে ব্যাটারিতেও একটা সময়ের পরে এর কার্যক্ষমতা হারাবে, এটা খুব স্বাভাবিক, কারণ এটার একটা রিসাইকেলিং টাইম থাকে যে কতবার আপনি এটাকে রিচার্জ করতে পারছেন। তো এটা যখন অনেকবার হয়ে যায় তখন এর চার্জ ধারণ ক্ষমতা কমে যাবে। তো সেই ক্ষেত্রে মোবাইল ফোন কোম্পানিগুলো মোবাইলে আপডেট পাঠিয়ে
ফোনের ওভারঅল পারফরমেন্সটাকে একটু ড্রপ করে দেয়, যাতে ব্যাটারি ব্যাকআপটা আপনি একটু বেশি পেতে পারেন। সরাসরি ব্যাটারির উপরে তারা আসলে হাত দিতে পারে না। জারিফ খান ভাই লিখেছেন, স্যাম ভাই আগেরবার প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর পাই নাই, আশা করি এবার উত্তরটি পাবো। আমার প্রশ্ন হচ্ছে, মোবাইলে লাইভ ওয়ালপেপার ব্যবহার করলে কি মোবাইলে চার্জ মানে দ্রুত শেষ হয় কিনা, বেশি কমে কিনা? অবশ্যই ভাইয়া, লাইভ ওয়ালপেপার যখন ব্যবহার করছেন এখানে অনেকগুলো অ্যানিমেশন শো আপ করতে থাকে, ডিসপ্লেতে কালার শিফটিং করতে থাকে, অবশ্যই আপনার চার্জ কিছুটা বেশি বার্ন করবে। তো ভাই লোক, শেষ করে দিলাম আমাদের আজকের আস্ক স্যাম। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী রবিবারে, তখন নিশ্চয়ই আপনার কমেন্টসের উত্তরটিও দিয়ে দেবো, যারটা দেয়নি। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে।